আয়েশি বেশ কয়েকবার তার মায়ের সেলফোনে কল করল, অথচ বারবার ওপাশ থেকে এক মিষ্টি কণ্ঠী বলে। আয়েশি অবাক হয়, বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকে ফোনের দিকে। বাবা মায়ের কোনো অসুখ হলো না তো? আয়েশি চিন্তায় চিন্তায় সে রাত আর ঘুমোতে পারল না। সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে গেল। ধ্রুব দেখল সে নির্বিকার হয়ে আয়েশিকে বুকে জড়িয়ে ঘুমে তলিয়ে গেল, অথচ আয়েশি জেগে রইল সারাটা রাত। আজ ধ্রুবর বুকে আয়েশির সহ্য হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে। আয়েশি মনস্থির করল সকাল হলে সে বাবার বাসায় যাবে। ধ্রুব যা বলুক তবুও যাবে। বাবা নিশ্চয় আয়েশিকে মনে করছেন। মা পথপানে আয়েশির অপেক্ষায় চেয়ে আছেন। ধ্রুব অফিসে চলে গেলে আয়েশি বোরখা পরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাবার বাসায় এসে কলিং বেল বাজায়, দরজা খুলে দেয় তুষার। কতদিন পর ভাইকে দেখে আয়েশির চোখ ভরে আসে। আয়েশি ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। তুষার ঠায় দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। আয়েশি ভাইয়ের বুকে লেপ্টে কেঁদে কুটে একাকার হয়। তুষার ঠোঁট টিপে নিজেকে শান্ত করে শান্ত স্বরে শুধায়, কেন এসেছিস তুই? আয়েশি হতভম্ব হয়ে সরে দাঁড়ায়, মাথা তুলে ভাইয়ের দিকে চায়। আশ্চর্য হয় আয়েশি, এই কোন তুষার ভাইকে দেখছে আয়েশি? এই তুষার ভাইকে তো আয়েশি চেনে না। এ তুষার তো অন্য কোনো। আপাদমস্তক কাঠিন্যের চাদরে মোড়ানো। আয়েশি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকে, বলে, ভাই, এটা আমার বাবার বাসা। আমি কি আসতে পারি না? না। তুমি কি রেগে আছো আমার উপর ভাই? পর লোকের লগে রাগ করে কি ফায়দা? আমি পর? আয়েশি আহত ভঙ্গিতে বলে। তুষার কাটছাট কণ্ঠে বলে, হ্যাঁ পর। যে বোনকে বাইয়ের দুদিনে পাওয়া যায় না সেই বোন পরই। যে মেয়েকে বাবা মায়ের মরণকালে খোঁজে পাওয়া যায় না সেই মেয়ে পর না তো কি? তুষারের বাক্যে আয়েশির চারপাশ ঝরঝর করে ভেঙে পড়ে। চোখের দৃষ্টি ঘোলাটে হয়, মাথা ঘুরে ওঠে। আয়েশি ভেজা পলক ঝাপটে কম্পিত কণ্ঠে বলে, বাবা মা? হ্যাঁ, তারা আর নেই। আয়েশি বিস্মিত, বিমূঢ় হতভম্ব হয়ে বাঁ দিকে হেরে পড়ে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে আটকে ধরে সিঁড়ির হাতল। বিশ্বাস হচ্ছে না, সব কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে। বাবা মা নেই, মারা গেছেন, অথচ আয়েশি জানে না। কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আয়েশি কি তাদের মেয়ে না? আয়েশি কি তবে আর কাউকে বাবা বলে আহ্লাদ করতে পারবে না? মায়ের কাছে আদরের বায়না ধরতে পারবে না? ইন্নালিল্লাহ। আয়েশি কিছুক্ষণ থম মেরে বসে থাকে, মাটিতে ধপ করে বসে ঘোলা দৃষ্টিতে মাটিতে চেয়ে থাকে। কেন কষ্ট পাওয়ার নাটক করছিস? তুই নিজে আমার বাবা মাকে মেরেছিস। তুষারের চোখেও জল। আয়েশি মাথা তুলে আহত কণ্ঠে প্রশ্ন করে, আমি মেরেছি ওদের? হ্যাঁ, তুই ওদের মেরেছিস। খুনি তুই, খুনি। আয়েশি দুহাতে কান চেপে ধরে চিৎকার করে, চুপ করো তুমি। ওদের মারিনি আমি। আমি কিভাবে ওদের মারবো? আমি আমার বাবা মাকে প্রচন্ড ভালোবাসি ভাই। দোহাই লাগে, আমায় এমন কথা বলো না, দোহাই তোমার। তুষার চুপ করে থাকে। তার বুকটাও যে ফেটে যাচ্ছে। নিজের প্রাণের চেয়ে প্রিয় বোনকে কঠিন মৃত্যুতুল্য কথা বলতে সে চায় না, অথচ মনে যে ক্ষোভ জমে আছে তা নিবারণ করতে এটুকু যে বলতেই হতো। তুষার এবং আয়েশি মুখোমুখি বসে আছে। তুষার আয়েশির দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। নে পানি খা। আয়েশি পানি নেয় না, স্থির দৃষ্টিতে দেয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে চেয়ে বলে, তোর বিয়ের 1 মাসের মাথায় ধ্রুব হঠাৎ তার অফিসে আমার পরিবর্তে অন্য একজন ম্যানেজার রাখে। আমি ভেবেছিলাম হয়তো আমার কাজের প্রেশার হচ্ছে বলে ধ্রুব আরেকজন ম্যানেজার নিয়োগ করেছে। আমি বলছিলাম ধ্রুব আমার সব কাজ ওই নতুন ম্যানেজারকে দিয়ে করাতো। আমি ভাবি হয়তো ধ্রুবর আমার কাজ পছন্দ হয়নি, আমি চাকরি ছেড়ে দেই। ধ্রুব সেদিন আমায় একবারও আটকায়নি। তারপর বাবা মা মারার আগের দিন আমি তোকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম বাবা তোর কথা খুব মনে করছেন, অসুস্থ তিনি, একবার এসে দেখে যা। তুই কি বলেছিলি তুই ব্যস্ত, আসতে পারবি না। বাবা এই মেসেজ দেখে খুব কষ্ট পেয়েছিলেন, তবুও হাসি মুখে সব সহ্য করে বলেছে মেয়ে আমার স্বামীর ঘরে সুখে আছে, ওকে বিরক্ত করিস না। বাবা যেদিন মারা যায় সেদিন তোকে এক নজর দেখার জন্য ছটপট করেছিল, তোকে নিজে কল করেছি, তুই কি করলি? বাবা সহ আমাদের সবার নাম্বার ব্লক করে দিলি। বাবা মারা গেলেন, মা এক বুক যন্ত্রণা দিয়ে বললেন তোকে যেন তাদের কারুর মরার খবর না দেয়া হয়। তুই তাদের ভুলে গিয়েছিস, তারাও তোকে ভুলে যাবে। বাবা মরার সুখ মা সহ্য করতে পারেনি। কিছুদিনের মধ্যে মা হার্ট অ্যাটাক করেন। মায়ের দেয়া সেই কসম মানতে তোকে জানানো হয়নি। আয়েশি তুই বোন নামক কলঙ্ক, মেয়ে নামক কলঙ্ক,
শুধু স্ত্রীর সম্পর্কে তুই জিতে গিয়েছিস। একজন আদর্শ স্ত্রী হিসেবে তোকে মোবারকবাদ। বাকি সম্পর্ক যেহেতু ভুলে গিয়েছিস, সেহেতু তোর ভুলে থাকাই উত্তম। তুষার কি বলছে আয়েশির কিছুই বোধগম্য হচ্ছে না। সব কিছু ধোঁয়াশা লাগছে। কি হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আয়েশি কিছুই বুঝতে পারছে না। আমি তোমাদের ব্লক দিয়েছি কখন? আর আমি কখনই বা বললাম আমি ব্যস্ত আছি, কথা বলতে পারবো না? বিয়ে হওয়ার 1 মাস পর তোমাদের সাথে আমার আর যোগাযোগ হয়নি। আমি মৃদুলের বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি নিজের খেয়াল অবধি রাখতে ভুলে গিয়েছিলাম। এর পরের 2 মাস আমি তোমাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারপর কি হলো আমি এই বাড়ি আসতে পারছিলাম না, ফোন করেও তোমাদের খোঁজ পাচ্ছিলাম না, সেখানে এইসব। তুষার রেগে ওঠে, ধপ করে সোফা ছেড়ে উঠে বলে, অনেক মিথ্যা বলেছিস, এখন বের হ। তোর মুখ দেখাও আমার পাপ। আমি মায়ের কসম ভাঙতে পারবো না। যে আমাদের দুঃখের সময় ছিল না, তাকে আমাদের জীবনের কোনো প্রয়োজন নেই। আয়েশির হেলদোল হয় না, থম হয়ে সোফায় বসে থাকে। ভাবে এসব কিছু আয়েশি করেনি, তবে কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই আয়েশির আশেপাশে থাকে। আয়েশির নিজস্ব সেলফোন ধরার সাহস বাড়িতে আর কার হতে পারে? কারো না। তাহলে কি ধ্রুব? তুষার এগিয়ে আসে, আয়েশির হাত ধরে জোরপূর্বক বের করে দেয় ঘর থেকে। আয়েশি অনেক অনুরোধ করে, তুষার শোনে না। আয়েশি শেষবারের মতো অনুরোধ করে, আমায় একবার মা বাবার কবরের কাছে নিয়ে যাবে ভাই, শুধু একবার, একবার চোখের দেখা দেখবো। তুষার অনুরোধ রক্ষা করে না। আয়েশির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ক্লান্ত আয়েশি সিঁড়িতে পা ভেঙে বসে হাউমাউ করে কেঁদে ওঠে। তার জীবনটা এমন এলোমেলো কেন হয়ে গেল? সে কি পাপ করেছিল যে আল্লাহ তাকে এত বড় শাস্তি দিচ্ছে? ধ্রুব এই সব কিছু হয়েছে ধ্রুবর জন্য। আয়েশি আজ ধ্রুবকে প্রশ্ন করবে। আজ ধ্রুবর সকল প্রশ্নের উত্তর দিতেই হবে। ধ্রুব আজ কিছুতেই আয়েশির থেকে ছাড়া পাবে না। তুমি আমার ফোন থেকে বাবা মা আর ভাইয়ার নাম্বার ব্লক করেছো? ধ্রুব থমকে যায়, কফির কাপ হাতে নিয়ে কিছুক্ষণ থেমে রয়, অতপর কাপে চুমুক দিয়ে বলে। আয়েশি থমকে যায়, বিশ্বাস হয় না। তবে কি আরো একবার সে ধোঁকা খেতে যাচ্ছে? না না, আয়েশি বিশ্বাস করে না ধ্রুব এতটা খারাপ হবে না, কখনোই না। আয়েশি নিজের সন্দেহকে ধামাচাপা দিয়ে বলে, কেন করেছো এসব? কারণ ওরা তোমায় বিরক্ত করছিল। আয়েশি অবাক হয়ে যায়, প্রশ্ন করে, বিরক্ত? ওরা আমাকে, ওরা আমার বাবা মা হয় ধ্রুব? হোক, আমি ছাড়া তুমি বিরক্ত করার সাধ্য কারও নেই। তুমি ছাড়া আমার মরে যাওয়ার সাধ্য কি নেই ধ্রুব? আয়েশির কণ্ঠ টলমলে, ছলছল আঁখি পলক ঝাপটালে যে কোনো মুহূর্তেই টুপ করে সে আখিদয় থেকে জল গড়াবে। ধ্রুব আয়েশির চোখে চোখ রাখে, ভ্রু কুঁচকে স্বীকার করে, না, নেই। তোমার বেঁচে থাকার ক্ষণ যেমন আমি নির্ধারণ করি, তেমনি তোমার মরে যাওয়ার দিবসও হবে আমার পরিকল্পনা অনুসারে। আমার আদেশ ছাড়া তোমার মরে যাওয়ার অধিকারটুকুও নেই। আয়েশির চোখে জল ভরে। ধ্রুব এতটা নিষ্ঠুরতা আয়েশি পূর্বে জানিনি। কেন জানল না? হয়তো আগে জেনে গেলে আয়েশি কখনোই ধ্রুবকে ভালোবাসত না, মৃদুলকে ঘৃণা করেও না। আমায় মুক্তি দাও ধ্রুব, পায়ে পড়ি তোমার, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, তার বদলে মুক্তি দাও আমায়, দয়া করো। আয়েশির কাতর কণ্ঠের আবদার ধ্রুবর হৃদয় ছুঁতে পারল না। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসতো, আয়েশির দিকে ঝুঁকে এসে ঠোঁট ছোঁয়ালো আয়েশির নাকে জগায়। আয়েশির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, যা চাই তাই দেবে? মুক্তি দেব তোমায়, তার বদলে তোলার প্রাণটা চাই আমার। দিয়ে দেবে নিজের প্রাণ আমায়? আয়েশি ভয়ে সিটিয়ে গেল দেয়ালের সাথে। বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, যার দরুন আয়েশির বুকের ক্রমশ ওঠানামা ধ্রুবের মাথায় নেশা ছড়িয়ে দিচ্ছে। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে উঠল, নেশা ছড়ানো কণ্ঠে বলে, আজ আরো একবার তোমার দেহ ছুঁয়ে মন ছুঁতে চায়, যে ছোঁয়ায় তুমি জগৎ ভুলে যাবে, শুধু আমাদের নিজের সুখ খুঁজে নেবে। ধ্রুব আয়েশিকে কোলে তুলে নেয়। আয়েশির হাজার বার বারণ সত্ত্বেও ধ্রুব আয়েশির সাথে মিলিত হয়। আয়েশি শুধু চোখের জল ফেলে। ধ্রুবকে এখন একজন ধর্ষক ব্যতীত আয়েশির আর কিছুই মনে হচ্ছে না। নিজের স্ত্রীর সম্মতি ব্যতীত শারীরিক সম্পর্ক স্থাপন করা এ তো ধর্ষণেরই এক নমুনা। আয়েশির যখন নিজের এবং ধ্রুবর প্রতি তিক্ততা জন্মেছে, তখন এক ভয়ঙ্কর সুসংবাদ আসে। আয়েশি মা হতে যাচ্ছে। এই খবর নিঃসন্দেহে সুসংবাদ, তবে ভয়ঙ্কর। কারণ আয়েশি যদি ধ্রুবর সন্তান নিজের মধ্যে ধারণ করে, তবে কখনোই ধ্রুব আয়েশিকে নিজের কাছ থেকে মুক্তি দেবে না। তীব্র বন্দিত্ব গ্রহণ করতে হবে আয়েশিকে। আয়েশি চাইছে না সেটা। ধ্রুবর থেকে পালাতে ব্যস্ত আয়েশির স্বাধীন মন, অথচ একটি রিপোর্ট সব কিছু তছনছ করে দিয়েছে। ধ্রুবর ভালোবাসা নামক দাসত্বে আয়েশিকে ক্রমাগত জড়িয়ে নিচ্ছে। কি করবে আয়েশি?
ভেবে কুল পাচ্ছে না, বাচ্চাকে নষ্ট করে দেবে। না, আয়শি অতটা নিষ্ঠুর হতে পারবে না। ধ্রুবর পাগলামির জন্য আয়শি নিজের ঔরসজাত সন্তানকে কি করে খুন করে ফেলবে? আয়শির চোখে জল ভরে। আগাম ভবিষ্যতের কথা চিন্তা করে সে শিউরে ওঠে। আয়শি জানে ধ্রুব সেদিন কেন আয়শির সাথে জোরপূর্বক মিলিত হয়েছিল। কারণ ধ্রুব জানে আয়শির বাবা মায়ের সাথে ধ্রুব যা করেছে এতে আয়শি ধ্রুবকে আর পছন্দ করবে না, ঘৃণা নয় তবে ভালোবাসতে পারবে না আর। তাই ধ্রুব এই মুখ্যম চাল চেলেছে একটা সন্তানই পারে আয়শিকে সারা জীবনের জন্যে ধ্রুবর সাথে বেঁধে রাখতে। সন্তান, একটা সন্তান। ধ্রুব যা চেয়েছে তাই হয়েছে। আয়শি মা হতে যাচ্ছে। গর্ভে থাকা সন্তান যার এখনও একটা অঙ্গ অবধি গঠিত হয়নি, যে সামান্য এক বীর্যকণা, তার জন্যে আয়শির মাতৃত্ব তুমুলভাবে প্রকাশিত হচ্ছে। আয়শি চাইলেও ধ্রুবকে ছেড়ে যেতে পারছে না। বৃথাতা তার পা মাতৃত্বের শেকল দিয়ে আটকে দিয়েছে। মিসেস ধ্রুব, আপনার প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। সময় মতো ওষুধ সেবন করবেন আর 2 মাস পর পর টেস্ট করাবেন। একটু সাবধানে হাঁটাচলা করবেন। মনে রাখবেন, এখন আপনি আর একা না, আপনার পেটে বেড়ে উঠছে এক ফুটফুটে সন্তান। আয়শি ভাবনার জগৎ থমকে যায়। সন্তান, ফুটফুটে সন্তান। আয়শির বুক কেঁপে ওঠে, মস্তিষ্কের নিউরন আলোড়িত হয়। আয়শি মাথা হেলায়, বলে, আমি খেয়াল রাখবো আমার সন্তানের। ডাক্তার মুচকি হাসে। আয়শির রিপোর্ট হাতে চেম্বার ছেড়ে বের হয়। গা গোলাচ্ছে ভীষণ, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। আয়শি টালমাটাল পায়ে রিসিপশনে থাকা সোফা এসে বসে। রোগীর নাম কি? মুনিস প্রিয়া। স্বামীর নাম? জিহাদুল হোসেন। মুনিস। আয়শির বুক ধক করে ওঠে। আয়শি দ্রুত মাথা ঘুরিয়ে সামনে তাকায়। দূর থেকে আয়শি স্পষ্ট দেখতে পাচ্ছে মৃদুলের স্ত্রী আয়শির সামনে রিসিপশনে একজন পুরুষের হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়শির মাথা ঘুরে যায়, তার চোখ ঠিক দেখছে তো। আয়শি দ্রুত সোফা ছেড়ে ওঠে, খানিক মাথা ঘুরে ওঠে, তবে আয়শি পাত্তা দেয় না। দ্রুত পায়ে মুনিজের কাছে আসে। খপ করে মুনিজের হাত ধরতেই মুনিজ বিরক্ত হয়ে আয়শির দিকে চায়। আয়শিকে চিনতে পেরে তার বিরক্ত ভয়ে পরিণত হয়। আয়েশি, তুমি? ছেলেটা কে মুনিস? মুনিজ ভয়ে ঘেমে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মহা বিরক্ত হয়ে বলে, এটা আবার কেমন প্রশ্ন? আমি ওর স্বামী। স্বামী? আয়শি হতভম্ব হয়ে তাকায় মুনিজের দিকে। মুনিজ কাঁচুমাচু করছে। আয়শির থেকে হাত ছাড়ানোর চেষ্টায় মত্ত। আয়শি চিৎকার করে ওঠে, বলো, তোমার স্বামী কোথাতে এলো? তবে মৃদুল কে ছিল? সে তোমার স্বামী ছিল না? মুনিজ আতঙ্ক নিয়ে নিজের স্বামী জিহাদের দিকে তাকায়। জিহাদ মুনিজের দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। হয়তো সে ব্যতীত মুনিদের আরও এক স্বামী আছে, সেটা সে জানত না। আয়শি আবার চেঁচিয়ে প্রশ্ন করে, বলতে মৃদুলের স্ত্রী হলে ওই লোকটা কে? হসপিটালের সবাই আয়েশি, মুনিজ এবং জিহাদের দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। জিহাদুল এসব লক্ষ্য করে আয়েশিকে নিচু স্বরে বলে, দেখুন, এভাবে হাসপাতালে সিন ক্রিয়েট করবেন না। আমরা অন্য কোথাও বসে কথা বলি। আয়েশি নিভে আসে। তার রাগ কমে না। রাগের কারণে আয়েশির মাথার ভেতর ধপধপ করছে। আয়েশি মুনিজের হাত ছাড়ে না, যেন ছেড়ে দিলেই মুনিজ পালিয়ে যাবে। আয়েশি মুনিজের হাত টেনে নিয়ে হাসপাতাল থেকে বের হয়। পিছু পিছু বিস্মিত জিহাদ হেঁটে আসে। মৃদুল আমার স্বামী কখনই ছিল না, বরং আমি মৃদুলকে বাস্তবে শুধু 2 বার দেখেছি, অ্যাক্সিডেন্টলি। আয়েশি ভ্রু কুঁচকে নেয়, তবে কম্পিত কণ্ঠে প্রশ্ন করে, তবে তুমি মৃদুলের স্ত্রী না? মুনিজ নিজের স্বামীর দিকে চেয়ে ঢোক গিলে বলে, না, আমি মৃদুলের স্ত্রী না। তাহলে এসব কেন করেছো? কেন মিথ্যে বলে আমার কাছে মৃদুলকে ঘৃণার পাত্র করেছো তুমি? আয়েশির চোখে জল টলমল করছে। মুনিজ মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলে, এইসব তোমার স্বামী ধ্রুবর চাল। ধ্রুব? হ্যাঁ, ধ্রুব। ধ্রুবর কাছে আমার একটা নোট ভিডিও ছিল, যা আমি বিয়ের আগে জাহিদকে পাঠিয়েছিলাম। জাহিদকে আমি বিশ্বাস করতাম, কিন্তু একদিন জাহিদের ফোন চুরি হয়ে যায়। অবিশ্বাস্যভাবে তার 2 দিন পর জাহিদ নিজের ব্যাগে ফোনটা পায়। তারপর থেকে সেই ভিডিও উধাও। আমি আর জাহিদ ততটা পাত্তা দিইনি এসবে। তারপর একদিন ধ্রুব আমাকে কল করে আর বলে তার কথা মতো কাজ না করলে সে এই ভিডিও ইন্টারনেটে বিক্রি করে দিবে। জাহিদ এসব জানলে আমাকে ছেড়ে চলে যাবে। আমি পাগল হয়ে গিয়েছিলাম। জাহিদকে তখন আমি প্রচণ্ড ভালোবাসতাম। এদিকে জাহিদকে হারানোর তীব্র ভয়, অন্যদিকে নিজের ইজ্জত, সব কিছু বাঁচানোর জন্য আমি ধ্রুবর কথায় রাজি হয়ে যাই। তারপর ধ্রুবর কাছে মৃদুলের অনেকগুলো ছবি ছিল,
ধ্রুব আমেরিকান প্রফেশনাল ফটো এডিটর দিয়ে আমার ছবির সাথে মৃদুলের ছবি যুক্ত করে প্রমাণ তৈরি করেছে। ছবিগুলো এত সূক্ষ্মভাবে এডিট করা হয়েছে যে কেউ দেখলে কিছুতেই পার্থক্য বের করতে পারবে না। তারপরের গল্পগুলো স্বয়ং ধ্রুব তৈরি করেছে, আমি শুধু খানিক অভিনয় করেছি। কিন্তু মৃদুলের মা তোমায় চেনেন কি করে? আমি জানতাম না, হয়তো যখন মৃদুলের সাথে অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে, হয়তো টুকটাক কথা বলেছি। মৃদুলের মা দেখে ভেবেছেন তাদের ছেলেকে আমি ফাঁসিয়েছি। এর বেশি আমি কিছুই জানি না। সমস্ত গল্প শুনে আয়শির বোধ হলো ঘৃণা অপমানে তার বমি এসে পড়েছে। মৃদুলকে আয়শি অবিশ্বাস করেছে, ঘৃণা করেছে। এতটা অধপতন কি করে হলো আয়শির? যে মানুষটা আয়শিকে প্রভিন্দ ভালোবাসতো, তার ভালোবাসাকে সন্দেহ করেছে আয়শি। ছি ছি ছি, নিজের প্রতি ঘৃণায় মরে যেতে ইচ্ছে হচ্ছে আয়শির। আয়না নিজের মুখ কি করে দেখবে আয়শি? কি করে নিজের চোখে চোখ মেলাবে? আয়শি টেবিলে মাথা ঝুঁকে থম মেরে বসে থাকে। বমি আসছে ভীষণ। আয়শি দৌড়ে চেয়ার ছেড়ে উঠে হোটেলের বাথরুমে চলে গেল। বেসিনে মুখ ঝুঁকে গড়গড় করে বমি করলো। ওনার অগ্রভাগ দিয়ে কপালের ঘাম মুছে আয়নায় চোখ রাখলো। তারপর হাউমাউ করে কেঁদে উঠল। মাথার চুল খামছে ছিঁড়ে ফেললো। 1 বছর যে কষ্টটুকু আয়শি ভুলে গিয়েছিল, সে কষ্ট আবার তীব্রভাবে আঘাত আনলো আয়শির মনের গহীনে। মৃদুলের মারা যাবার দিন আয়শি যেমন পাগলের মতো কেঁদেছিল, আজ 1 বছর পর সেই একই কান্না আয়শি কাঁদল। তবে এই কান্না অপমানের, নিজের প্রতি ঘৃণার। ফেরেস্তা তুল্য প্রিয় মানুষকে সন্দেহ করার। আয়শির মন চাইছে নিজের শরীরকে কুটকুট করে কেটে ফেলতে, নয়তো ধ্রুবকে নিজের হাতে খুন করে ফেলতে। ধ্রুব এসব করেছে যেন আয়শি মৃদুলকে ঘৃণা করে। আজ আয়শি মৃদুলকে নয়, বরং ধ্রুবকে ঘৃণা করে। এতটা ঘৃণা যতটা ঘৃণা করে আয়শি ধ্রুবকে নিজের হাতে খুন করতে চায়। ইয়া আল্লাহ, আমায় এত কষ্ট কেন দিলে তুমি? কেন? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।